ভালো তৃণমূল তো নেই, কোথায় আছে? পুরো তৃণমূলটাই একদম মানে চোর ডাকাত লুটেরা কাটমানি সিন্ডিকেটের তৃণমূল আছে। আমার কথা হলো অনেক সাংসদ আছেন, তারা সেই সময় একটা আওয়াজ তোলেনি এবং এখন সব আওয়াজ তুলছে। কেন? আজকে হেরে গেছে বলে তারা মানে তৃণমূল খারাপ, আর সেই খারাপ দলটাই আমি এত বছর ছিলাম এবং এত বছর থেকে আমি সেই দলের পুরো সুযোগ সুবিধাগুলো আমি নিয়েছি। এখন যদি সত্যিকারের তৃণমূল জিতে যেত, তাহলে কি এনারা এই কথাগুলো বলতেন? 15 দিনের মধ্যে ক্ষমতা চলে যাওয়ার পর 15 দিন বিরোধী রাজনীতি করতে পারছে না। আপনার অরিজিন রাঢ় অঞ্চলের, একদম। আর নির্বাচনী যাত্রাও শুরু হয়েছে রাঢ় অঞ্চল থেকে। হ্যাঁ, তখন বীরভূমে খুব সন্ত্রাস, অনুব্রত মণ্ডল, ভীষণ সন্ত্রাস, বোমাবাজি, গুলি, বন্দুক। 2016-তে বিজেপি কিছুই ছিল না, সেখান থেকে 2019-এ 18টা আসন। বুঝতে হয় না, মানুষই তোমাকে আস্তে আস্তে করে পথ দেখিয়ে নিয়ে যাবে, এটা আমার মনে হয়। এই যে হেরে যাওয়া, কোনো সেটব্যাক হয়েছে, আর সেটব্যাক হলে সেখান থেকে ওভারকাম করেছেন কিভাবে? কাজের ক্ষেত্রে আমাকে একদমই বসিয়ে দেওয়া হয়েছিল। আমি প্রেস কনফারেন্স করেছিলাম তখন অরূপ বিশ্বাসের সম্বন্ধে আমি পুরোপুরিভাবে ওপেনলি আজকে যেটা হচ্ছে তখন আমি বলেছিলাম। কিন্তু আপনি যার বিরুদ্ধে লড়াই করছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো আইপ্যাক, কোনো স্ট্র্যাটেজি, কোনো বড় বড় কথা বলা, কেউ কিচ্ছু শোনেনি। বলা হচ্ছে যে হাসপাতালে চিকিৎসকদের ভয় দেখিয়ে রাখছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা না হয়। আমরা তৃণমূল নই, আমাদের সঙ্গে যেটা হয়েছে তাই যে আমাদেরকে ওদেরকে করতে হবে, তাহলে আর মানুষ কেন আমাদেরকে নিয়ে এসছে? এখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জায়গায় দেখছেন? পরিবারকে রেখেছে, সেটা নিয়ে সেটা তাদের ব্যাপার, কিন্তু তাকে এইভাবে পুরো বাড়ির চাবিটা দিয়ে দেওয়া আমার মনে হয় উচিত হয়নি। আমাদের এত ভালো ভালো লোকজন আমাদের পার্টিতে রয়েছেন এবং আমাদের জন্য তার যথেষ্ট, সেটা আমাদের অন্য কাউকে লাগবে না। সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কি অন্যতম একটা কারণ হতে পারে যে আপনার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমিও রাজনীতিতে বড় হয়েছি, তো আমার ছেলেও বড় হয়েছে, আমরা দুজনে একসাথে বড় হয়েছি আর কি। দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক সংস্কৃতির আবহে বড় হয়ে ওঠা বীরভূমের রাঢ় অঞ্চল দিয়ে নির্বাচনী যাত্রা শুরু। হুগলির উর্বর জমিতে জয়যাত্রা শুরু, তারপর দিল্লি যাত্রা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতির ময়দানে রয়েছেন একদা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ আমাদের পডকাস্টের গেস্ট। দিদি, আপনাকে অনেক স্বাগত বিমানে। নমস্কার দিদি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং দক্ষিণেশ্বর, এটা বলছি যে এই আবহে বড় হয়ে ওঠা, একটু যদি বলেন। আমি ছোটবেলা থেকেই দেখেছি, বাবা আমার পূজারী ছিলেন, আমার কাকু জেঠু পুরো পরিবার পূজারী, এবং ছোটবেলা থেকে ওখানে দক্ষিণেশ্বরের মন্দিরে এভরিডেই যাওয়া, মায়ের হাত ধরে যাওয়া। সকালবেলা মঙ্গল আরতি হতো, বাবা ভোর 3টেয় বেরোতেন স্নান করে, তো তখন আমাকে নিয়ে যেতেন মঙ্গল আরতিতে। যখন স্কুল মানে ছুটি থাকতো আর কি, সেই সময় 1 মাস স্কুলে শীতের ছুটি বা গরমের ছুটি, ওই সময়টা ফ্রি থাকতাম, সকালবেলা স্কুল থাকতো না, তো ইচ্ছে হতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম, বাবার সঙ্গে সাইকেলে করে সামনে বসিয়ে নিয়ে বাবা যেত। এবং মঙ্গল আরতি যখন হতো দেখার পর তারপর পুরো ওই অন্ধকারের মধ্যে সেই ভোর হচ্ছে, সারা ছুটে বেড়ানো, দৌড়ে বেড়ানো মন্দিরে, তারপর মায়ের সাথে যাওয়া। আমাদের ওখানে একটা ছোট ঘর ছিল, বাবা ওখানে রেস্ট নিত, এখনও আছে, তো ওই ঘরটা আমাদের নিজেদের ঘরের মতন, ওখানে বসে থাকা, খাওয়া দাওয়া করা, এইভাবেই কেটেছে ছোটবেলাটা। তারপরে তো আমাদের এখন মানে আমরা 2 বোন, তারপরে আর কোনো ছেলে নেই, তো সুতরাং আমাদের তো ছাড়তেই হয়েছে। তো কিন্তু বাকি পরিবারের বাকি সবাই যারা রয়েছেন, সেটা পরম্পরায় তো সব চলে আসছে। আচ্ছা, তো তাহলে সেখান থেকে মানে আপনি যেভাবে আপনার শুরুটা হয়েছে, পুজো আর্চা তো সব বাঙালি পরিবারে, সব হিন্দু পরিবারেই মোটামুটি করা হয়, কিন্তু আপনার একটা অন্যরকম লেগেসি আপনারা বহন করেন। আমাদের পুজো আচ্ছাটা তো মানে এটা দেখেছি, কিন্তু ভেতর থেকে যেটা একটা ছিল, যেটা হয় ঠাকুরের পরিবারের, এবং সারাক্ষণ ওই সব লোকজনের সঙ্গেই থাকা, সারাক্ষণ আমাদের মানে আমার দাদু ছিলেন দুর্গাপদ চট্টোপাধ্যায়, আমরা বাঁকুড়ার বাসিন্দা, আমরা পাঁচাল বলে একটা জায়গা আছে বেলিয়াতোড়ে, হ্যাঁ সেখানের বাসিন্দা। আমাদের ওখানে দেশের বাড়ি আছে, আমার ঠাকুমা ছিলেন, আমাদের গরুর গাড়ি করে যাওয়া, কামারপুকুর জয়রামবাটিতে আমাদের লোকজন থাকেন, মানে এইভাবে বড় হওয়া উঠেছে। মানে
এইভাবেই আমি কখনো এর বাইরে কখনো ভাবতে পারিনি কিছু। এভাবেই বড় হওয়া, তারপর যেরমভাবে তোমরা দেখছো নাচ শেখা থেকে শুরু করে মমতা শঙ্কর ব্যালে ট্রুপে নাচ শেখা, তার আগে ভরতনাট্যম, কত্থক। মায়ের খুব ইচ্ছে ছিল যে মা যেটা পারেনি, মায়ের যেটা শখ ছিল, মাকেও অনেক কষ্ট করে, অনেক ভাই বোন ছিল মায়েরা, মাকে অনেক কষ্ট করে সব ভাইয়েদেরকে মানুষ করা, মানে আমার মামাদের সবাইকে, মানে সবাই মিলে এরকম হয়েছে। তো মায়ের মধ্যে অনেক ইচ্ছে ছিল, মায়ের বিয়ের পরে তারপরে চেয়েছিল যে তার মেয়ের মধ্যে দিয়ে সেই ইচ্ছাটুকু প্রকাশ পাক, সব মায়েরাই চায়। তো সেখান থেকে গান শেখা, নাচ শেখা, আঁকা শেখা, পড়াশোনা, ছোটবেলা থেকে এরমভাবেই আমি বড় হয়েছি। তৃণমূল থেকে যদি কেউ জয়েন করতে চায় বিজেপিতে, এখন তো আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন কোনোভাবে কোনো জয়েনিং হবে না, কাউকে কোনোভাবে নিচের স্তর থেকে শুরু করে ওপরের স্তর অবধি কোনো রকম জয়েনিং আপাতত এখন 3 মাসের জন্য পুরোপুরি বন্ধ। তারপরে যদি দেখা হয় সেটা দেখা হবে, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির, সত্যি কথা বলছি, আমাদের এত ভালো ভালো লোকজন আমাদের পার্টিতে রয়েছেন এবং আমাদের জন্য তার যথেষ্ট, সেটা আমাদের অন্য কাউকে লাগবে না। শ্রমিক ভট্টাচার্যের একটা স্টেটমেন্ট, ভালো তৃণমূল খারাপ তৃণমূল, এটা নিয়ে খুব মিম তৈরি হচ্ছে। এবং আমি একটা মিম দেখছিলাম, আমি এক্ষুনি নেই আমার কাছে, দেখছিলাম যে কুণাল ঘোষ বলছে আমাকে চোর বলছে কিন্তু আমি বেঈমান নই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে বেঈমান বলছে আমি চোর নই। এদের মধ্যে ভালো তৃণমূল কোনটা? ভালো তো, শ্রমিকদা তো বেশ মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলেন। শ্রমিকদার কথাবার্তা মানে খুব ভালো লাগে, আমি ফ্যান ওনার। এবং উনি যেভাবে কথা বলেন তাতে যদি তৃণমূলের একটু এদিক ওদিক হয় বা শ্রমিকদাকে নিয়ে একটু যদি কথাবার্তা হয় তাতে ক্ষতি কী আছে। তিনি শ্রমিকদা খুব ভালোভাবে জানেন যে কোনো তৃণমূলকে আমরা এভাবে অ্যাকসেপ্ট করবে না কেউ। এবং ভালো তৃণমূল তো নেই, কোথায় আছে ভালো তৃণমূলকে? তো দেখতেই পাচ্ছি না, উনিও জানেন সেটা ভালো করে। মানে এই পুরো তৃণমূলটাই একদম মানে চোর ডাকাত লুটেরা কাটমানি সিন্ডিকেটের তৃণমূল আছে। এখনও তো তাই দেখতে পাচ্ছি, চারিদিক থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একজন করে অ্যারেস্ট হচ্ছে। মানে কোটি কোটি টাকা কোথায় মাটিতে রেখে দিচ্ছে, কোথায় কলেজের বাক্সে সেই ধরা টাকা পাওয়া যাচ্ছে। মানে এরা এমন একটা লেভেলে চলে গেছিলো যে টাকা তো ইনকাম করছে, সেটা ঠিক আছে, কিন্তু মানে কোনো সিস্টেম নেই, যেখান থেকে পেরেছে সেখান থেকে লুট করে নিয়েছে টাকা। এই জিনিসগুলো তো দেখতে পাচ্ছে, এটাই বলবো। একসঙ্গে একযোগে তৃণমূলের একটা তো বিধায়করা একদিকে রয়েছে, কিছু বিধায়ক সামনে আসছে, মুখ খুলছে, কিছু নেতা বলছে, প্রচুর প্রচুর তৃণমূলের নেতারা অ্যারেস্ট হচ্ছে, যারা তৃণমূলের ছত্রছায়া থেকে গুন্ডামি করেছে তারা গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হচ্ছে, নির্বাচন পরবর্তী হিংসার জন্য যারা দায়ী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিছু সাংসদ তারাও আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন। আমি ইন্টারভিউ করছিলাম কাকলি ঘোষ দস্তিদারকে, তিনি বলছেন যে যে সময় আরজি করের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীকে বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। যে সময় দুর্নীতির অভিযোগগুলো হচ্ছে, এই সারদার চিটফান্ডের টাকা কেলেঙ্কারি হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে টিভি দেখে বিশ্বাস করো না বা খবরের চ্যানেল দেখে বিশ্বাস করো না। এদের এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন? মানে তৃণমূলের যারা সাংসদরা বলছে, সুখেন্দু শেখর রায় তিনি বলছেন, সুখেন্দু শেখর রায় তো আরজি করার সময় প্রতিবাদ করে তাকে পুলিশের নোটিশ পেতে হয়েছে। সৌগত রায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে ওটা আমার পিসির দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজা, দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। এই সাংসদদেরকে কিভাবে দেখছেন? দেখুন, সুখেন্দুবাবু তো সেই সময় প্রতিবাদ করেছিলেন, পুলিশের চিঠিও ধরানো হয়েছিল, তারপরে তো আবার কোনোভাবে মিটে গেছে সব কিছু। কিন্তু আমার কথা হলো অনেক সাংসদ আছেন তারা সেই সময় একটা আওয়াজ তোলেননি এবং এখন সব আওয়াজ তুলছে। কেন কেন তখন সেই দলের মধ্যে থেকে আলাদাভাবে অন্যায়ের বিরুদ্ধে যদি তারা আওয়াজ তুলতো তাহলে তার একটা নিজস্বতা থাকতো। আজকে হেরে গেছে বলে তারা মানে তৃণমূল খারাপ, আর সেই খারাপ দলটাই আমি এত বছর ছিলাম এবং এত বছর থেকে আমি সেই দলের পুরো সুযোগ সুবিধাগুলো আমি নিয়েছি। এখন যদি সত্যিকারের তৃণমূল জিতে যেত তাহলে কি এনারা এই কথাগুলো বলতেন? এই কথাগুলো তো বলতেন না। আজকে বিজেপি জিতেছে বলে আজকে কোথাও কোনোটা নিজেকে বাঁচানোর জন্য সবাই এই কথাগুলো বলছে। ইটস টু লেট। আমার মনে হয় মানুষ হিসেবে, মানে মানুষ কিন্তু এগুলো দেখছে, মানুষ বোকা নয়। আমি আজকে তৃণমূলে আছি 40 বছর, 30 বছর, 40 বছর ধরে আমি তৃণমূলের খাওয়া দাওয়া করে আমি বড় হয়েছি, সব কিছু করেছি, আজকে এই পর্যায়ে পৌঁছেছি।
15 দিনের মধ্যে ক্ষমতা চলে যাওয়ার পর 15 দিন বিরোধী রাজনীতি করতে পারছে না, 15 দিন, 1 মাস, 1 বছর কি সেই দলটাকে দেয়া যেত না? যে দলের মধ্যেই যে বলে সেই দলটাকে শুদ্ধিকরণ করা কি যেত না? চেষ্টা কি করা যেত না? 15 দিনের মধ্যেই মনে হচ্ছে যে বিরোধী রাজনীতিটা করাটা আমাদের পক্ষে খুব মুশকিল হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এদিকে আসার জন্য আমরা এদিক নিয়ে মিথ্যা কথা বলি বা মানে এই ধরনের কথাগুলো বলি, অভিযোগগুলো করি। এটা তো আমার মনে হয় প্রথমে তো মানুষ কিন্তু মানুষ হিসাবে আগে দেখবে যে তুমি কেমন আছো। কিন্তু মানে আমি আমাদের বাংলা নিয়ে বলতে পারি, যাদেরকে আমি দেখে এসেছি যে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে সারাক্ষণ বিজেপিকে গালি দিয়ে গেছে, আমাদেরকে কথা পর্যন্ত বলতে যায়নি, মানে চোর চোর বলে চিৎকার করছে, এই করছে। কিছু লোক মানে হঠাৎ করে রং পাল্টে নেওয়াটা, এটা কিন্তু আমাদের থেকেও মানে মানুষ কিন্তু এটা দেখছে, এটা কোনোভাবেই কেউ খুব একটা ভালোভাবে নেবে না। এখন তো পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের সমালোচনা করছেন। উনি তো অনেক দিন আগেই উনি তৃণমূল থেকে বেরিয়ে গেছেন এবং ওনার সঙ্গে আমরা দেখেছি ওনার কোটি কোটি টাকা আমরা টিভিতেই দেখেছি। কোনো গুরুত্ব আছে ওনার সমালোচনা করার? এবং আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায়ের কথা তৃণমূল মনে হয় এমনই একটা জায়গায় পৌঁছেছে, আর শোনার মতো সেই জায়গাটাও নেই, শুনবেই বাকে, এরকম একটা গুরুত্বহীন হয়ে গেছেন উনি, আমার মনে হয়। মানে আপনার অরিজিন রাঢ় অঞ্চলের? একদম একদম। আর নির্বাচনী যাত্রাও শুরু হয়েছে রাঢ় অঞ্চল থেকে, ময়ূরেশ্বর, 2016 ময়ূরেশ্বর। এই যাত্রাটা কেমন ছিল, নির্বাচনী যাত্রা ময়ূরেশ্বরের? তখন 2016-তে আমি 2015-তে এসেছি, জানুয়ারিতে এসেছি। তো 16 নির্বাচন, তখন আমাদের যারা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আমাদের তখন দিলীপ দা প্রেসিডেন্ট হয়েছিলেন, আমি ছিলাম সেক্রেটারি মাদারের। আর তখন মানে কোথা থেকে লড়ার কথা বলা হচ্ছে, তখন তো 294 সিট, মানে প্রচুর সিট, তো জিজ্ঞেস করা হয়েছিল। তো আমি তখন বলেছিলাম, আমি বাঁকুড়ার কথা বলেছিলাম, তখন আমায় জিজ্ঞেস করেছিল আর কি, আমি তখন বলেছিলাম তখন বীরভূমে খুব সন্ত্রাস, অনুব্রত মণ্ডল, ভীষণ সন্ত্রাস, বোমাবাজি, গুলি, বন্দুক। তো আমি ভেবেছিলাম আমি ওই সন্ত্রাসের জায়গায় যাব এবং আমি এক্সপিরিয়েন্স করতে চাই, যে কখনো তো ওরকমভাবে দেখিনি, তো আমি ওইখান থেকে এক্সপিরিয়েন্স করতে। সবাই বলেছিল যে আর ময়ূরেশ্বরে আমাদের বিজেপির ঘাঁটিও, যেখান থেকে আমাদের দুধ কুমারদা জিতেছেন, বিজেপির ঘাঁটিও ওই জায়গাটা। তো আমার মনে হয়েছিল ময়ূরেশ্বর, আমাকে দুধ কুমারদা বাকি সবাই বলেছিলেন যে ওখান থেকে লড়তে। তো ওখানে গিয়েছিলাম, ওখানে তখন তো কিছুই পৌঁছয়নি, লাইট টাইট ছিল না তখন, খুব কম, জেনারেটর দিয়ে চালাতে হতো সব কিছু। তখন 37,000 ভোট পেয়েছিলাম। বীরভূমে যে সময় আপনি ভোটে দাঁড়িয়েছিলেন, দুধ কুমার মণ্ডল তখন অনুব্রত মণ্ডলকে রীতিমতো টক্কর দিচ্ছে, তো সেই সময় মানে কখনো হয়নি, ভয় হয়নি যে ওই রকম একটা জায়গায় যাব? কারণ আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তার আগে আপনি অভিনয়ের জগতে ছিলেন, সেখান থেকে এসে ওই রকম একটা জায়গায় যাওয়া, কখনো মানে এই চিন্তা ভাবনা হয়নি যে পারা সম্ভব হবে কি হবে না? না, জিতবো কি জিতবো না এটা নিয়ে তো যাইনি, লড়ার জন্য গেছিলাম, কিন্তু কখনো আমি ভয় পাইনি। আমি শুনতাম, দেখাতো সব, মানে কথা বলতো, আমার মনে হতো কি আছে, ওরাও মানুষ, আমরাও মানুষ, আমিও মানুষ, তো ভয় পাওয়ার কি আছে, আমি খুব একটা ভয় ডর আমার ভেতরে নেই। তো দেখা যাবে কি হয়, মানে আজকে যে এরম বড় বড় কথা বলছে, কালকে সে কোথায় থাকবে কেউ জানে না, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তো আমার তো মনে হয়নি যে আমি মানে কিছু এটা করতে পারবো না কিছু, তো আমি আমার মতন করে লড়েছিলাম। আপনি 2015-এ বিজেপির সঙ্গে জয়েন করেছেন, 2016-এ আপনার নির্বাচনী প্রচারে রবিশঙ্কর প্রসাদ, রাজনাথ সিংয়ের মতো নেতারা যারা সেই সময় এসেছিলেন, তো আপনার তো তখন অন্যরকম এক্সাইটমেন্ট, আর এখন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে গিয়ে মঞ্চে বসেন, এই ডিফারেন্সটা কীরকম? হ্যাঁ, তখন তো আমাকে চিনতেন না, তখন আমরা 294-এর ক্যান্ডিডেট হয়েছিল, তখন এসছে, তখন মানে আলাপও নেই সেরকমভাবে, কিন্তু নির্বাচনী প্রচার করে গেছিলেন, আশীর্বাদ করে গেছিলেন, বাস সেই আশীর্বাদ নিয়েই চলেছি। এরপরে 2019-এর নির্বাচন, 2019-এর নির্বাচন পর 2016-তে বিজেপি কিছুই ছিল না, সেখান থেকে 2019-এ 18টা আসন।
এবং হুগলিতে আমি আপনার ইলেকশনের দিন আমি ছিলাম, যে সেখানেও দেখেছি যে বিশেষ করে বেশ কিছু পকেটসে সেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হাঙ্গামা হওয়ার অভিযোগ, আপনি নিজে ছিলেন, ইভিএম ভেঙে দেওয়া, ওই জায়গা থেকে মানুষকে বিজেপির পক্ষে নিয়ে এলেন কি করে? 2019 বিশেষ করে ধনেখালির কথা যদি আমি বলি। 2019-এ মানুষ যেরকম এবারে দেখেছেন যে পুরো মানুষ একদম রেডি হয়ে গেছিল, 2019-এও কিন্তু মানুষ রেডি হয়ে গেছিল একরকমভাবে, এবং সেই সময় আটকানো সম্ভবই ছিল না। হ্যাঁ, আমরা প্রচণ্ড মানুষের সঙ্গে জনসংযোগ করেছি, প্রচুর ক্যাম্পেনিং করেছি, কারণ আমি হঠাৎ করে আমাকে হুগলি দেওয়া হয়েছিল, তো হুগলির সঙ্গে তো আমার খুব একটা কিছু ছিল না। তো হুগলিতে দেওয়া মাত্রই আমি তখন প্রায় 40 দিন মতো টাইম পেয়েছিলাম, তো সব জায়গায় প্রচারটা খুব করেছিলাম। কিন্তু সেখানে সেই সময় রত্নাদে নাগ ছিলেন, ডক্টর রত্নাদে, খুবই ভালো একজন ক্যান্ডিডেট মানে ছিলেন উনি, ওনার বিরুদ্ধে কখনো কিছু আমি বলিনি এত ভালো মানুষের, কিন্তু এই দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম এবং মানুষ সেটা নিয়েছিল এবং মানুষ পুরোপুরিভাবে ভোট দিয়েছিল। এবং যথাসম্ভব আমি বিভিন্ন জায়গা, ধনেখালির মতো জায়গা, সিঙ্গুরের মতো জায়গা, সেই সব জায়গাতে খুব সন্ত্রাস হতো, সেই সব জায়গাতে খুব ঘুরেছিলাম, প্রচুর মানে বিরোধের মুখে পড়েছিলাম, লড়াই করে গেছি। সেটা তো করতেই হয়েছে, সেটা তো পলিটিক্সে থাকলে, ভোটের রাজনীতিতে থাকলে সেটা তো থাকবেই। এই আস্তে আস্তে রাজনীতিটা বুঝলেন কি করে? কারণ রাজনীতিতে অনেকে বলে যে রাজনীতি খুব জটিল, বা কেউ রাজনীতিকে খারাপও বলে। হ্যাঁ, এখন বাংলার যা রাজনীতির যে পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, বা এখনও আমরা দেখছি দুর্নীতি 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 চতুর্দিকে একটা চলছে, আওয়াজ চলছে, তো এই রাজনীতিটাকে বুঝলেন কি করে, সম্পৃক্ত হলেন কি করে? রাজনীতিটাকে এরমভাবে কোনো বোঝার কোনো বই পড়ার মতন আমার মনে হয় না। এটা একদম সম্পূর্ণভাবে মানুষের সাথে থাকা এবং মানুষ কতটা অ্যাকসেপ্ট করতে পারছে, এটাও একটা বড় ব্যাপার থাকে। কিন্তু এখানে যেটা হয়েছে যে এখানে তৃণমূলের সময় মানুষ যেটা চাইছে সেই ফলটাও কিন্তু হয়নি, অনেকবার দেখা গেছে। 21-এও তো আমাদের মানুষ চেয়েছিল, কিন্তু আমাদের সেই ফলটা আমরা করতে পারিনি, কারণ এখানে অনেক কিছু মেশিনারিজ, তৃণমূলের অনেক কিছু চলেছিল, সেই জন্য মানুষ যেটা আশা করেছিল সেটা হয়নি। 2024-এও ইনফ্যাক্ট মানুষ আশা করেছিল যে বিজেপি জিতুক বা যে কাজ করেছিলাম, কিন্তু সেই ফলটা কিন্তু পাওয়া যায়নি, সেখানে একটা গ্যাপ থেকে গেছে। কিন্তু এইবারে আমরা আমাদের ইলেকশন কমিশন বলুন, সব কিছু আট ঘোট বেঁধে, মানে সব কিছু বুঝে যে এই জিনিসগুলো হতে পারে, সেইগুলোকে মাথায় নিয়ে ইলেকশনটা করিয়েছিল যাতে মানুষ ভোট দিতে পারে। এটা একটা বিষয়। আর একটা যে বুঝতে হয় না, মানুষই তোমাকে আস্তে আস্তে করে পথ দেখিয়ে নিয়ে যাবে, এটা আমার মনে হয়, যদি মানুষের সঙ্গে থাকতে পারি। এবং আমার মনে হয় যে সৎ থাকা আজকের ডেটে আমার মনে হয় ভীষণ দরকার আছে, কারণ মানুষ এখন খুব সোশ্যাল মিডিয়া, দেশের রাজনীতি দেখে কিন্তু মানুষ খুব সজাগ, এবং মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলে যে কোন লোকটা 1 নম্বরই আছে, কোন লোকটা 2 নম্বরই আছে, ধরে ফেলে। তো এই সময় নিজেকে সৎ রাখা, নিজেকে মানুষের সাথে রাখা, গ্রাউন্ডে পা রেখে চলা, এটা কিন্তু খুব দরকার আছে। তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, মানুষই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই জিনিস তো মানে এই যে গ্রাউন্ডে মাটিতে পা রেখে না চলা, অনেকের ক্ষেত্রেই তো মানে এটা ব্যক্তির উপর নির্ভর করে, মানে ম্যান টু ম্যান আলাদা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সেটা আপনার দলেও তো আসতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় যে যতটাই তুমি এগিয়ে চলো না কেন, কিন্তু তোমার রুটটাকে তোমার ভুললে চলবে না। কিন্তু মানুষ কিন্তু তোমাকে, এখন তো আমাদের আলো দু চোখ দিয়ে আরও বেশি করে দেখছে, মানুষ প্রত্যেকটা পথ চলা দেখছে, প্রত্যেকটা স্টেপ দেখছে, যে মানুষ যে আমি কি করে কোথায় কিভাবে এগোচ্ছি, কোথায় কিভাবে কথা বলছি, আমার ভিতরে কোনো উদ্ধত্ত এসছে কিনা, এটা কিন্তু মানুষ দেখছে, মানুষ অবজার্ভ করছে। কিন্তু মানুষ এটা যেটা এই 34 বছরের শাসন, তারপর 15 বছরের শাসন মেনে নিয়েছে, মানুষ কিন্তু এবারে ভাববে যে না, আমরা কিন্তু কোনো সরকার যদি এরকম কিছু করে আমরা কিন্তু বেশি মানব না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্নভাবে মানুষ দেখতে পাচ্ছে সব কিছু। তো এটা মনে হয়, আমারও নিজের মনে হয় যে সবাইকেই বলা, যে যেখানেই থাক না কেন রুটটা যেন আমরা না ভুলি কখনো। আপনি সাংসদ থাকাকালীন বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, সেখানে হেরেছেন, পরের বারে 2024-এ আবার আপনি হেরে গেলেন, জিততে পারলেন না। তো সেক্ষেত্রে এই যে হেরে যাওয়া, কোনো সেটব্যাক হয়েছে? আর সেটব্যাক হলে সেখান থেকে ওভারকাম করেছেন কিভাবে? দেখো, পলিটিক্সে হারা যেটা থাকবেই, একজন হারবে একজন জিতবে, এটা তো থাকবেই। এটাকে যতক্ষণ না আমি এটাকে
আমার ভেতরে নিতে পারবো যে এটাকে আমি যদি ভাবি পরীক্ষায় ফেল করে গেছি, আমি যদি ভাবি আমি আমার পড়াশোনার সঙ্গে এটাকে মেলাই, এটা এরকম না। পলিটিক্সে অনেক ইকুয়েশন কাজ করে, অনেক ইন্টারনাল অনেক কিছু কাজ করে, এবং সেটাকে খুব সহজভাবে নেওয়া। আজকে আমি হেরে গেছি, আজকে দেড় বছর আগে 2024-এর ইলেকশন হয়েছিল। মানে তখন কি হয়েছিল যে 18টা থেকে 12টা সংসদে আমরা নেমে এসেছি, কত নেগেটিভিটি হয়েছিল। কিন্তু আজকে কি হলো, আজকে হঠাৎ করে সরকার, মানে সব 207-8টা এমএলএ সরকার এসে গেছে, মানে এখন তো মানুষ মানে সেইটা তো সব ভুলেই গেছে। সুতরাং কোনোভাবে আমার মনে হয় ভেঙে পড়া উচিত না, এবং এটাকে খুব লাইটলি নেওয়া। এবং থাকবেই, মানে সমাজে থাকতে গেলে, রাজনীতিতে থাকতে গেলে হারা জেতা থাকবেই, এটাকে যত তাড়াতাড়ি ওভারকাম করা যায়। যখন মানে যে সময় আমি 2021-24 তো একটা পরিস্থিতি, 2016-এ যখন আপনি আপনার ফলাফল আপনার পক্ষে গেল না, সেখান থেকে 2019 3 বছর বিজেপির মধ্যে টিকে থাকা, কারণ আপনি কিন্তু তখন সবে মাত্র গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে রাজনীতির দিকে মনোনিবেশ করছেন, এবং তখন আপনার আবার সিনেমায় ফিরে যাওয়ার সুযোগ ছিল, সেটা না করেও আপনি রাজনীতিতে টিকে থাকলেন। উদ্দেশ্যটা কী ছিল? আমি আর পেছনে ঘুরে তাকাতে চাইনি। আমার তো কাজ প্রচুর চলে গিয়েছিল। 2016-তে যখন আমি 15-তে এসেছিলাম, হঠাৎ করে জয়েন করেছিলাম, কেউই জানতে পারেনি আমি জয়েন করব। তো আমি জয়েন করার পর তারপরে অতটাও কেউ বুঝতে পারিনি। যখন 16-র ইলেকশানে লড়ার পর আমি দেখেছি যারা ছিল সরকারে, তাদের তরফ থেকে মানে একটা হয়ে গেছিলো যে এরকমভাবে লোকের ইলেকশন লড়বে, সেই জায়গাটা আছে। এটা আমার মানে এমনিই হয়েছে, সেরকম কিছু শিখে পড়ে না, ভেতরে হয়তো ছিল। তো তারপরে অনেকে চেষ্টা করেছিল যেন আমি না করি, বা কাজের ক্ষেত্রে আমাকে একদমই বসিয়ে দেওয়া হয়েছিল। আমি প্রেস কনফারেন্স করেছিলাম তখন অরূপ বিশ্বাসের সম্বন্ধে আমি পুরোপুরিভাবে ওপেনলি, আজকে যেটা হচ্ছে তখন আমি বলেছিলাম, সেটা মিডিয়াতেও এসেছিল, কিন্তু কেউ তখন আসেনি। আর আমার পক্ষে তখন ছিল যে যখন কাজ নিয়েছে, পেছনের দিকে তাকিয়ে আবার সেইখানে ফিরে যাওয়া, সারেন্ডার করার থেকে, আমার মনে হয় তখন প্রচুর শিল্পী ছিল, সবাই কিন্তু ওইখানেই ওদের এই জায়গাতেই ঢুকে গিয়েছিল। এবং আমি দেখতাম সেগুলো, মানে কোনো কিছু অনুষ্ঠান হতো, কিছু হতো, তারা মানে সেই দাদাগিরির মতো ফোন করে সবাইকে এই সময় এখানে হাজির থাকতে হবে বলে। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমি যে গরুর পালের মতন করে সবাইকে নিয়ে যেত, কোনো শিল্পীদের কোনো সম্মান সেখানে ছিল না। তো আমার সেটা মনে হয়নি কখনো যে আমি এটা মধ্যে থাকতে পারবো, এবং আমি শ্রেয় মনে করেছিলাম যে আমি আর পেছনের দিকে ঘুরে তাকাবো না। আমি সামনের দিকে এগোতে গেলে তো রাস্তা তো কঠিন থাকবেই। এবং তারপরে আমি 2017-তে আমি মহিলা মোর্চা প্রেসিডেন্ট হয়েছি, এবং 4 বছর আমি মহিলা মোর্চা প্রেসিডেন্ট থেকেছি, এবং খুব সুন্দর করে আমি মহিলাদের ওই সময় একটা ভালো সংগঠন আমি তৈরি করেছি। পঞ্চায়েত হয়েছিল 2018-তে, প্রায় আমাদের 7,000 ক্যান্ডিডেট জিতেছিল, পুরো বেঙ্গলে 2,500 মতন মহিলা জিতেছিল। তো আমাকে তখন আমাদের মহিলা মোর্চা প্রেসিডেন্ট যিনি ছিলেন, উনি দিল্লিতে ডেকেছিলেন আমাদের সবাইকে, এবং তখন কনগ্র্যাচুলেট করেছিলেন যে আমি খুব ঘুরতাম, গাড়ি নিয়ে 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 পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ খুব ঘুরতাম, মহিলাদেরকে সব দেখতাম, সব লোকের দির সঙ্গে আমরা জুড়বো। তখন কোনো মহিলাই ওরকমভাবে আসেনি, কিন্তু বেঙ্গলের কথা বলছি, বিজেপিতে। তো আমাকে দেখে 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 প্রচুর মহিলা জুড়ে গিয়েছিল, জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আর বেঙ্গলে, উত্তরবঙ্গে, বিভিন্ন জায়গায়, এবং সেটা নিয়ে চলেছি আমি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে বিজেপি অপ্রাসঙ্গিক ছিল, কার্যত অপ্রাসঙ্গিক ছিল। আমি 2019-এর আগে পর্যন্ত, 18 পর্যন্ত, মানে যখন আপনি মহিলা মোর্চার দায়িত্ব পেলেন, তারপর থেকে লোকে এটাও জানলো হ্যাঁ বিজেপি পার্টি তো ঠিক আছে, কেন্দ্রে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক ছিল, এবং তার একটা মহিলা উইংও রয়েছে। সেই জায়গা থেকে আপনি এস্টাবলিশ করেছেন। এটা তো মানে আমি সাংবাদিক হিসেবেও এটা বলছি, এবং আপনার দলেরও কেউ এটা অস্বীকার করতে পারবে না। তারপর থেকে তারপরে অগ্নিমিত্রা পাল এসছে, রূপা গঙ্গোপাধ্যায়রা ছিলেন, তারপরে এখন তো আস্তে আস্তে নেতৃত্ব বল। তো এই যে এই প্রেরণাটা কোথা থেকে পেয়েছেন? যদিও অনুপ্রেরণা শব্দটা বলা এখন বারণ। জানি না, আমার ভেতরে একটা মনের জোর কাজ করে, এটা আমার মা বাবার শক্তি হিসাবে আমি মনে করি। সেটা আমার কাছে অলওয়েজ কাজ করে যে এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে। যখন লড়াইয়ের সম্মুখীন হবে, তার মানে মনে হবে যে রাস্তাটা ঠিক আছে। কিন্তু আপনি যার বিরুদ্ধে লড়াই করছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু আমার লড়াইটা আমার মতোই ছিল। আমি কারোর সঙ্গে কাউকে তুলনা করিনি, কিন্তু আমি আমার মতন করে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, এদিক ওদিক ছুটে যাওয়া, এগুলোকে করে গেছি। এবং অবশ্যই আমাদের পার্টির নির্দেশ ছিল, দিলীপ ঘোষ তখন আমাদের, দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন, যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করতেন,
এবং আমাদের মাদার এবং আমাদের মহিলা মোর্চা দুটো উইং একদম ভালোভাবে আমাদের চলেছে সেই সময়টা। আস্তে আস্তে আপনারা ক্ষমতায় পর্যন্ত পৌঁছলেন। আপনি এখন বর্তমানে যে পজিশনে আছেন, বিজেপির যে রাজ্য বিজেপি যে স্ট্র্যাটেজি তৈরি করে সেই কোর টিমের মধ্যে রয়েছেন। সেইখান থেকে মানে কী ধরনের স্ট্র্যাটেজি তৈরি হচ্ছিল, যতটা বলা যায় কী ধরনের স্ট্র্যাটেজি তৈরি হচ্ছিল যে এই রকম মানে ভোটের 1 মাস আগেও যেখানে লোকে এইভাবে খোলাখুলি বলতে পারছিল না যে বিজেপি আসবে কি আসবে না, সেখানে হঠাৎ করে এতগুলো সিট 200 পার করে দেওয়া, এই স্ট্র্যাটেজিটা কী ছিল? কিন্তু স্ট্র্যাটেজি তো কখনো বলা যায় না, আর সম্পূর্ণ এটা সেন্ট্রাল নেতৃত্ব, আমাদের শ্রমিক দা, আমাদের স্টেট প্রেসিডেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এলওপি ছিলেন তখন, সবাই মিলে বসেই তৈরি করা হতো। এবং আমাদের তো আমরা যেরমভাবে আমাদেরকে বলা হতো আমরা ইমপ্লিমেন্ট করতাম, আমরা প্রত্যেকে যারা রয়েছি ইমপ্লিমেন্টেশনটা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা কিভাবে কাজ করতে হবে তারা পুরোপুরি ঠিক করতো। এবং দেখবেন যে মানুষের ভেতরে একটা, আমরা বারবারই বলতাম যে একটা কারেন্ট কাজ করছে ভেতরে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারাতে হবে, তৃণমূল সরকার হারাতে হবে, এটা ছিল। এবং তখন একমাত্র বিকল্পকে ভারতীয় জনতা পার্টি, যার কাছে প্রায় 77 বিধায়ক ছিল, 69 ছিল তখন, এবং তারা লড়ে যাচ্ছে, তারা মাঠে আছে, কার্যকর্তা থেকে শুরু করে আমাদের অপোজিশন মাঠে আছে। তো সব মিলিয়ে তৃণমূল সরছে আর বিজেপি জিতছে, মানে এটা একটা ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছিলো। ওপরে কে কী বলছে না বলছে, কে কোনো স্ট্র্যাটেজি করছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কোনো আইপ্যাক কী স্ট্র্যাটেজি করছে, তারা তাদের মতো করে পড়াশোনা করে গেছে। পড়াশোনার মতো থাক, কিন্তু মানুষ এই পশ্চিমবাংলার বুকে কিন্তু একটা আবেগ কাজ করে, এবং যখন মানুষ কাউকে পরিবর্তন করে, বারবার দেখবেন যে 2011-তে হয়েছে, আবার সেইটা কিন্তু 2026-এ রিপিট হয়েছে। তার আগে বোধ হয় হলো 1977-এ হয়েছে। তো যখন হয় মানুষ পুরোপুরিভাবে, মানুষ তাকে মানে পুরোপুরিভাবে আশীর্বাদ করেছে, ছাপ্পর ফারকে দিয়েছে পুরো। এইটা কিন্তু এখানকার মানুষের আছে, কেউ কোনো আইপ্যাক, কোনো স্ট্র্যাটেজি, কোনো বড় বড় কথা বলা, কেউ কিচ্ছু শোনেনি, যা শুনে নিয়েছে, চুপচাপ থাকো। কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা বারবার বলতাম যে ভেতরে একটা কারেন্ট কিন্তু কাজ করছে মানুষের ভেতরে, এবং সেটাই প্রতিফলিত হয়েছে। এবং এই যে মানুষের আশীর্বাদ, এই যে ভরসা ইন, ভয় আউট, তো এটা ধরে রাখাটা তো আরও বেশি কঠিন এখন। হ্যাঁ, এখন তো আমাদের বারবারই আমরা প্রত্যেকটা জায়গায়, যে জায়গাতে ভয় মানুষের ছিল, মহিলাদের ক্ষেত্রে একটা অদ্ভুত একটা ভয়ের জায়গা তৈরি হয়েছিল। কারণ বিভিন্ন জায়গায় আমরা গেছি, বিভিন্ন মহিলারা আক্রান্ত হতো, অত্যাচারিত হতো, কিন্তু অদ্ভুতভাবে, মানে আমারও অবাক লাগে কি করে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে কোনো জায়গায়, এটা কি ছিল আমার এখনো পর্যন্ত মনে হয় যে এটা স্বাভাবিকভাবে একটা তো মানে ভীষণ ইজি জিনিস যে মহিলাদের বিচার একজন মহিলার করা উচিত, এটা থাকে, প্রবৃত্তি থাকে, এটা একটা স্বাভাবিক থাকে। কিন্তু প্রত্যেকটা ঘটনায় আমরা একের পর এক ঘটনায় আমরা দেখেছি যে ডিস্ট্রিক্টে গেছি সেই মহিলাগুলো বিচার পায়নি, আর যারা দোষী তারা ঘুরে বেড়াচ্ছে। এটা একটা তৈরি হয়ে গেছিলো এরকম একটা জিনিস। তো স্বাভাবিকভাবেই মহিলারা ভয় পেত, আমাদের দরকারই নেই, থানা পুলিশ করার দরকার নেই, ও আমাকে মেরে দেবে। হয়তো কাউকে অত্যাচার করেছে, রেপ করেছে, সে মুখ বন্ধ করে রয়েছে, কেউ মানে খুন হয়েছে, হত্যা করে দিয়েছে, কেউ আত্মহত্যা করেছে। তো তারপরে তাকে আর সেই মহিলার সঙ্গে আমরা ফলো আপ করেছি, গেছি, তারপরে সেগুলো আর আগে আসেনি, কারণ বিচার তো হয়নি। আমরা আর কতদিন ধরে থাকবো, কিন্তু পাশে ডেফিনেটলি থেকেছি, আমাদের কার্যকর্তারা পাশে থেকেছে। কিন্তু এইটা এখন এখান থেকে বেরিয়েছে যে ভয় পাওয়ার নেই, যে কোনো মহিলা কিছু যদি হয়, কোনো পার্টির কালার দেখা হবে না। একজন মহিলাকে যদি এইভাবে অসম্মান করা হয়, অত্যাচার করা হয়, তৎক্ষণাৎ তার শাস্তি হবে, এটুকু আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। এবং আমরা মহিলা হয়ে এটাই বলতে পারি, আমরা এটাই সবসময় চেয়ে এসেছি, এবং এটাই দেখতে পাবেন যে ভয় মহিলাদের চলে গেছে এবং ভরসা আমাদের ওপর করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং উনি সেখানে প্রেস কনফারেন্সের মধ্যেও বলছে, এখন তো আর প্রেস কনফারেন্স উনি করছেন না, উনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন, যে উনি অভিযোগ করছেন যে এই যে ভয় আউট ভরসা ইন,
তো এটা কোথায়, এর বাস্তব প্রতিফলন কোথায়? আপনারা বলা হচ্ছে যে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনকে চিকিৎসকদের ভয় দেখিয়ে রাখছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা না হয়। এরকম তো হতেই পারে না। উনি তো এগুলো যা বলছেন বানিয়ে বানিয়ে বলছেন, এটা কখনো হয়? তার যদি কিছু নাই হয়ে থাকে, তাকে যদি একটা অ্যান্টাসিড দিয়ে বা প্রেসক্রিপশনও দেখছিলাম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সেটাও লোকজন দিয়ে দিচ্ছে, তো সেটা যদি সবাই জেনে থাকে তো তাকে কেন রাখবে? জোর করে তো কাউকে হসপিটালে ভর্তি করে, উনি খুব অসুস্থ, ওনাকে ভীষণভাবে মারধর করা হয়েছে। আমি মানছি যেটা ওনার সাথে করা হয়েছে একদম ঠিক করা হয়নি, এটা মানি, যেই করেছে না করুক। আমি কোনো দলের কোন দল করেছে না করেছে না গিয়ে, যারা করেছে খুব অন্যায় করেছে, এই জিনিস আমরা দেখতে অভ্যস্ত নই। এই জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। এই জিনিস যদি শুরু হয়ে যায় যে কোনো জায়গায় যে কোনো পার্টির ক্ষেত্রে, কিন্তু এটা রাজনীতিতে ঢুকতে পারে। এটা বাংলা, এটার মধ্যে একটা আবেগ আছে। কিন্তু এইভাবে তাকে হসপিটাল নিচ্ছে না বলে জোর করে এই জিনিসগুলো বলা, এগুলো তো ভুল কথা, এগুলো মিথ্যা কথা। আর আমরা দেখেছি যে এরকম বহু আগে মিথ্যা কথা অনেক কিছু চলেছে, বহু বলেছে, এবং কেউ কিছু প্রতিবাদ করতে পারেনি। আমরা অনেকবার বলেছি এটা ঠিক না, তখন কেউ আমাদেরকে সায় দেয়নি, কিন্তু আজকে বহু মানুষ সেগুলোকে সাপোর্ট করছে। দিদি, এই যে নেতা নেত্রীদের উপর আক্রমণ, জেপি নাড্ডার উপর আক্রমণ হয়েছে, আমি 2019-এর কথা বলছিলাম, অসীমা পাত্র দাঁড়িয়ে থেকে একটা বুথের সামনে, সেখানে ইভিএম ভাঙা হলো, আপনার গাড়ি ভাঙচুর করা হলো, আপনিও তো এর শিকার হয়েছেন। তাহলে কি কোথাও কি আপনার কর্মীদেরকেও একটু সতর্ক থাকা বা থাকা, সংযত থাকার বার্তা আপনি দেবেন যে যেটা হয়েছে সেটা হয়েছে, আর সেটা কখনো, সেটা তো আমাদের রাজ্য সভাপতি বলেছেন, এবং কোনোভাবেই আমরা এটা কাম্য নয়। আমাদের সঙ্গে যেটা হয়েছে, আমরা তৃণমূল নই, আমাদের সঙ্গে যেটা হয়েছে তাই যে আমাদেরকে ওদেরকে করতে হবে, তাহলে আর মানুষ কেন আমাদেরকে নিয়ে এসছে? মানুষ তো আমাদের কাছ থেকে বাংলা যাতে এগিয়ে চলে ডেভেলপমেন্টের দিক থেকে, এই জন্য তো মানুষ নিয়ে এসছে। বাংলায় চাকরি নেই, বাংলায় মেয়েদের নিরাপত্তা নেই, বাংলায় যুবকরা মানে বাইরে কাজ করতে তারা শ্রমিকরা চলে যাচ্ছে, তাদেরকে আবার ফিরিয়ে আনা, শিল্প নিয়ে আসা, এগুলোর জন্যই তো মানুষ ভোট দিয়েছে। আর বাংলায় কেন কোনো বোমা, গুলি, বন্দুক, জঙ্গলরাজ যেটা ছিল সেটা যেন বাংলায় না চলে, সিন্ডিকেট বাজি, কাটমানি, তোলাবাজি, এইগুলো যেন, দখলদারি রাজনীতি যেন এই বাংলায় বন্ধ হয়, এটার জন্য নিয়ে এসছে। সুতরাং বাংলা ওই এক জিনিস রিপিট দেখতে চায় না। সেই জন্য আমরাও চাই না যে কোনো নেতার ওপর বা কারোর কিছুর ওপর যেন এই জিনিস হয়। আরজি করের ঘটনা যখন ঘটলো তখন বিজেপিও অবশ্যই পথে নেমেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, বামেরা অনেকটা ফ্রন্ট ফুটে ছিল, আর সাধারণ মানুষের তো একটা রাগটার বহিঃপ্রকাশ হয়েছে। সেই জায়গা থেকে এই অভয়ের মায়ের যে ভরসা বিজেপি নেতৃত্বের প্রতি, বিজেপির প্রতি, পার্টির প্রতি, এইটা কিভাবে অ্যাচিভ করলেন আপনারা? এবং এটা কিন্তু যথেষ্ট কঠিন। সবে 3জন আইপিএসকে সাসপেন্ড করে তারপর তদন্ত নতুন করে শুরু হয়েছে, কিন্তু এই জায়গাটা, ওই পরিস্থিতি থেকে একজন মায়ের ভরসা অর্জন করা, এবং যারা অর্জন করছে তারা ক্ষমতায় সেই সময় ছিল না, মানে বিজেপি সেই সময় ক্ষমতায় ছিল না যখন তিনি বিজেপির পক্ষে এসছেন, এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, আমরা না প্রথম থেকেই কিন্তু একই জিনিস বলে গেছি যে বিচার চাই, এবং আমরা অলওয়েজ এই তৃণমূলের বিরুদ্ধে, সেই সরকারটার বিরুদ্ধে আমরা কথা বলে গেছি। কিন্তু বামেদের লক্ষ্য করে দেখবেন, তারা যে কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারেনি। কখনো বিকাশবাবু বলছেন যে আমি কখনো মমতার হয়ে লড়তে পারি, দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়। আবার বিজেপিকেও বলছেন, মানে তারা কোন দিকে রয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভয়ের মায়ের কেস যেটা রয়েছে সেটাকে বন্ধ করে দিলেন, পুরোপুরিভাবে এভিডেন্স লোপাট করে দিলেন, কাউকে অ্যারেস্ট করলেন না, এবং ফাঁসি চাই বলে নেমে একজন এই সঞ্জয় রায়কে নিয়ে তাকেই বলির পাঠা করে দেওয়া হলো, এবং সেখানে আরও অনেকজন যুক্ত ছিল প্রভাবশালীরা, তাদেরকে নেওয়া হলো না। সেখানে বিভিন্ন ধরনের লোকজন, হাসপাতালের লোকজন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন সবাই জড়িত ছিল, পুরোপুরি কেসটাকে বন্ধ করে দিল। তখন তারা নামলেন পথে। আজকে তারা বলছেন যে যেহেতু অভয়ের মা আজকে বিজেপিতে এসেছেন, বিজেপিকে ভরসা করেছেন, সেই জন্য ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন কেস লড়বেন, তাকে সাপোর্ট দেবেন। মানে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কী আছে? অ্যাকচুয়ালি তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, এই জন্য তারা শূন্য আজকের ডেটে। রাত জাগো আর লোকজন নিয়ে রাস্তায় শুয়ে পড়ে আঁকিবুকি করে আমি মানুষের মন জয় করে নেবো, হতে পারে না। তোমার স্ট্যান্ড পয়েন্টটা কী আছে সেটা আগে দেখতে হবে। যে আমি যদি অন্যায়ের প্রতিবাদ চাই
বিচার চাই, তো আমাকে আমার জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। কোন রাজনৈতিক দলকে সাথে পেলে আমি অন্য রাজনৈতিক দলকে সরাতে পারবো, সেটা হলে আমার মনে হয় হবে না। দিদি, এখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জায়গায় দেখছেন এখন গত 2-3 দিনের যা ডেভেলপমেন্ট? দেখুন, মানুষ হিসাবে তো সত্যি উনি একটু ফাইট তো করেছেন, ওনার মতো ফাইট এটা তো অস্বীকার কেউ করতে পারবে না। এবং অত্যন্ত একজন লড়াকু মহিলা, যিনি তার পার্টিটার জন্য করেছেন, একসময় কংগ্রেস থেকে এসে তৃণমূল কংগ্রেস বানিয়ে ফাইট করেছেন, এবং একজন মহিলা হিসাবে তার ফাইটকে নিশ্চয়ই স্যালুট জানাই। কিন্তু তার আশেপাশের লোকগুলো একদম ঠিক ছিল না, এবং আজকে তিনি বুঝতে পারছেন যে আজকে যাদেরকে সেই দুধ কলা দিয়ে পুষেছিলেন, আজকে তারাই সবচেয়ে আগে তাকে ছেড়ে চলে গেছে। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন যে আজকে তৃণমূল দলটা প্রায় নেই হয়ে গেছে, এবং বহু পুরনো লোকেরা যারা এতদিন ধরে ছিল, হারার পর থেকে সব একটা একটা করে মুখ খুলতে শুরু করেছে, এবং তার বিরুদ্ধে এত অভিযোগ নিয়ে আসছে। খারাপ তো লাগবেই দেখে, যে একজন মানে মানুষ হিসাবে তো খারাপ লাগবে যে কি দুর্ভাগ্য আজকে, যে এটাও শেখার আছে, যেটাও রাজনীতিতে শেখার আছে, যে উনি যে ভুল স্টেপগুলো নিয়েছেন, উনি আবেগের বশে নিয়েছেন বা কেউ বলেছেন বলে নিয়েছেন, তার জন্য তাকে এই ফল পেতে হচ্ছে। দিদি, এই বারে বারে একটা হচ্ছে যে তৃণমূল পরিবারতান্ত্রিক একটা দল, এবং এই যে এখন যে তৃণমূলটা বলা হচ্ছে যে ভেঙে যাচ্ছে, এখানে বড় শিখণ্ডী হিসেবে ধরা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দেশে তো এরকমও উদাহরণ আছে যে পরিবারতান্ত্রিক দল হলেও বাবার পরে ছেলে বা মেয়ে তারা দলটাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তৃণমূলেরকে আপনি কিভাবে দেখেন এই ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি বিশেষ করে? দেখুন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যেটা শুনি, ওদের ইন্টারনাল জিনিস তো বলতে পারবো না, কিন্তু এখন যেটা প্রতিফলিত হয়ে বাইরে আসছে, যে দলের মতো চলার কথা, এবং তিনি মাঝখান থেকে 2014-তে স্ট্রাগল তো কখনো উনি করেননি। 2014 থেকে 2026, 14-তে তখন দল ক্ষমতায় ছিল, স্ট্রাগল তখন অলরেডি কমপ্লিট। 2011-তে দল চলে এসেছে, 14-তে তৈরি দল পেয়েছে, এবং সেটাকে নিজের মতন করে সাজাতে গেছেন। তার মধ্যে আইপ্যাককে ঢুকিয়েছেন, তার মধ্যে অন্য লোকদের ঢুকিয়ে আলাদা প্যারালালভাবে সেটার নিজেরা বানিয়ে স্ট্র্যাটেজি বানিয়েছেন, যেখানে তিনি আসল যারা তৃণমূল যারা ছিল, বা তাদের মনে হয় আমি যতদূর দেখি, তাদের সাথে কোনো রকমভাবে ম্যাচ করাতে পারেননি। তারা অলওয়েজ বলতো, কিন্তু একটা সময় মুখ বন্ধ হয়ে গেছিলো। বিভিন্নভাবে যাদেরকে টিকিট দেওয়ার কথা নেই তাদেরকে টিকিট দিয়েছেন, এবারে প্রচুর লোকের টিকিট কেটেছেন, মানে উনি ওনার মতো কোনো চালাতে গেছেন, এবং সেটা কেউই মেনে নিতে পারেনি। এবং দল একদম আড়াআড়িভাবে, আমরা বারবার বলতাম দল আড়াআড়িভাবে ভেঙে যাচ্ছে, তাসের ঘরের মতন দল পড়ে যাবে। এইভাবে আমার মনে হয় পরিবারকে রেখেছে, সেটা তাদের ব্যাপার, একটা আঞ্চলিক পার্টি তাদের ব্যাপার, কিন্তু তাকে এইভাবে পুরো বাড়ির চাবিটা দিয়ে দেওয়া আমার মনে হয় উচিত হয়নি, যিনি পুরোপুরিভাবে একদম দলটাকে নষ্ট করে দিয়েছেন। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, তৃণমূলপন্থী যারা, তারা অভিযোগ করছেন যে যেভাবে মহারাষ্ট্রে আপনারা শিবসেনাকে নষ্ট করলেন, বিজেপির সমর্থনে শিবসেনা নষ্ট বলতে উদ্ধব ঠাকরে পরিবারের হাত থেকে বেরিয়ে গেল, সেই কায়দাতেই তৃণমূলেরও বিসর্জনের সময় চলে এসছে, বা অরিজিনাল তৃণমূল বলে আলাদা একটা দল তৈরি হয়ে যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব আর তার মধ্যে থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব থাকবে না। এর পিছনে বিজেপির একটা সমর্থন রয়েছে। বিজেপির কিচ্ছু নেই, তারা নিজেরা একদম পরিষ্কারভাবে তাদের নিজেদের ইন্টারনাল প্রবলেম, তারা নিজেদের পার্টি যারা তৈরি করেছে, তাহলে দেখুন তারা নিজেদের পার্টি তাদেরকেই বিশ্বাস করতে পারছে না। তাদের সাথে এতটাই খারাপ হয়েছে, আজকে কয়েকজন বিধায়ক, প্রায় 60 জন মতন, 50-60 জন বিধায়ক একসাথে হয়ে গেছেন, তারা নতুন তৃণমূল নিয়ে আসছেন, সেটা তাদের ব্যাপার। এবার তারা কিভাবে টিকে থাকবে, তাদের উদ্দেশ্যটা কি, সেটা তারা বুঝবে। ভারতীয় জনতা পার্টির কোনো দরকারই নেই, আপনাকে বলছি। 208টা এমএলএ হয়ে গেছে, আমাদের 294টার মধ্যে আমাদের সরকার রয়েছে, এবং আমাদের যারা আমাদের জিতেছে, আমরা আরামসে তাদেরকে নিয়ে সুন্দর করে আমরা যে ভিশন আছে আমাদের বাংলাকে নিয়ে, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের প্রধানমন্ত্রীর যে ভিশন আছে, আমরা সেটাভাবে চলতে পারবো। আমাদের তাদেরকে দরকার নেই। তারা কি করলো, নতুন তৃণমূল পুরনো তৃণমূল করলো, কিছু আসে যায় না। তবে এইটুকু বলতে পারি যে তৃণমূল দলটা আর থাকবেই না। যেভাবে মুষল পর্ব শুরু হয়েছে, যে দলটাকে আমরা দেখে এসেছি, সেই দলটাকে আর দেখতে পাবে না। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো। কে কোন পার্টি, কে কোন কোথায় যাবে সেটা পরবর্তী বিষয়। তো এখন যা দেখতে পাচ্ছি, মানে এরকমও
মানে একটা পার্টির অবস্থা হয়, এটা মানে আমরা ইতিহাসের চাক্ষুষ দেখতে পাচ্ছি, সাক্ষী রইলাম। দিদি, আপনি অভিনয়ের জগতে ছিলেন এবং যথেষ্ট ভালো কেরিয়ার ছিল, কেরিয়ার গ্রাফ ছিল। সেই সময় আপনি যখন বিজেপিতে জয়েন করেছেন, আগে বলছিলেন যে আপনি এই যে পরিবারতন্ত্র যেটা চলছে টলিউডে, বিশ্বাস ব্রাদার্স, তাদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, কিন্তু তখন কেউ কর্ণপাত করেনি। এবং তখন ইভেন এই নির্বাচনের আগেও কাউকে কাউকে দেখা গেছে যে তৃণমূলের মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছে এবং পরে প্রেসের সামনে বলছে যে আমার ছোট সন্তানের জন্য আমাকে করতে হয়েছিল। কিভাবে দেখেন বিষয়টা? এই জিনিসগুলো মানে এই ধরনের মানে অনেকগুলো ফেস, এই ধরনের লোক কিন্তু মানে সমাজে রয়েছে, এদেরকে মনে হয় ইগনোর করা উচিত, অ্যাভয়েড করা উচিত। এটা যে কোনো জায়গায় কিন্তু মানে পলিউটেড করতে পারে, আমার মনে হয় যেখানেই যাবে আমাদের পলিউশন ক্রিয়েট করতে পারে। কেননা এ ধরনের লোকেরা যারা মানে বিশিষ্ট বিশিষ্ট জায়গায় যারা মানুষ ভালো জায়গা দিয়েছেন, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, তারা কদিন আগেও গিয়ে মঞ্চে গিয়ে কথা বলছেন এবং বিজেপিকে নিয়ে কবে থেকে খারাপ খারাপ কথা বলছেন, সেটা হঠাৎ করে তারা মানে প্রেস কনফারেন্স করছেন, তাদের বাচ্চার দোহাই দিচ্ছেন। এটা ঠিক মানুষ সেরকমভাবে নিতে পারেনি এবং নেবেও না। আমাদের কথা হলো যে আমরা এত তাড়াহুড়ো করার কিছু নেই, সবাই ধীরে সুস্থে আসো। সবাই জানি আমরা তৃণমূল নই যে আমরা এদেরকে বাদ দিয়ে কাজ করব, এরকম নই। যারা ভালো কাজ করছে শিল্পী হিসাবে, যাদের ট্যালেন্ট আছে, সেই সত্তার ওপরে আমাদেরকে বিচার করা হবে, কোনো রাজনৈতিক রং দেখে বিচার করা হবে না। কিন্তু এত তাড়াতাড়ি যদি আমি সবার আগে আসবো, সবার আগে খাবো, সবার আগে আমি রং পাল্টে চলে আসবো, এইটা যদি করে তাহলে কিন্তু আমাদের পক্ষেও একটু মুশকিল হয়ে যাবে। কিন্তু মানুষ সব দেখছে তো, মানুষ কখনো চাইবে না যে বিজেপি সেই অন্যায়টা করুক। মানে মানুষ বিজেপিকে এনেছে অনেক এক্সপেকটেশন নিয়ে। মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, থিয়েটার, নাটক, যাত্রা, এগুলোর সাথে তো রাজনীতির কোনো সম্পর্কই নেই, কোনোদিন ছিল না। আমি তো 2014 অবধি কাজ করেছি, 15তে অল্প কিছু করেছিলাম, আমি এতটা দেখিনি। ছিল তখন শুরু হয়েছিল, তখন অরূপ বিশ্বাসের তখন বিরাট মানে শুরু হয়ে গেছিল অলরেডি। তখন খুব একটা বেশি লোক রাজনীতিতে আসেনি, তারপর থেকেই আসতে শুরু করেছিল। মানে সাংঘাতিক জায়গায় পৌঁছেছিল 2014-তে, 13-14-তে সাংঘাতিক জায়গায় পৌঁছেছিল। আমি তো 2012-তে ছিলাম, তৃণমূলে জয়েন করেছিলাম আমি 2012-তে। তো আমি মহিলা মেম্বার, ওয়েস্ট বেঙ্গল মহিলা কমিশনের মেম্বার ছিলাম, 7 মাস ছিলাম। তো আমার দেখে মনে হয়নি যে এটা খুব একটা ঠিকঠাক জায়গা। তো তারপরে আমি বিজেপিতে জয়েন করে যাই। কিন্তু ওই সময়তে যেভাবে অরূপ বিশ্বাসের ছড়ি ঘোরাচ্ছিল, রীতিমতো ডিকটেট করছিল, আমাদের মনে হতো না করেছে অভিনয়, না আছে টেকনিশিয়ান, না কোনোদিন ক্যামেরা চালিয়েছে, না কোনোদিন লাইট ধরেছে, না তার কোনো এর ভেতরে কোনো ইনভলভমেন্ট আছে, সেই লোকগুলো কি করে একটা শিল্পী, কি করে টেকনিশিয়ানদের সাথে এইভাবে কথা বলতে পারে? এটা কখনোই হতে পারে না। শুধুমাত্র রাজনীতির অলিন্দে, আমি ক্ষমতার অলিন্দে আছি বলে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। এবং আমি সেটা নিয়ে প্রতিবাদ করেও ছিলাম সেটা নিয়ে। এবং অন্যদের দেখেছি যে চুপচাপ গুটিসুটি মেরে সব আস্তে আস্তে করে সেই বাসে করে নিয়ে যাওয়া হতো। 15 অগস্ট, 26 জানুয়ারি, 21শে জুলাই, 21শে জুলাই সেই বাস ছাড়তো নন্দন রবীন্দ্র সদন থেকে, সেখানে আসতে হতো। সবাইকে বাসে উঠিয়ে আমি দেখতাম ওই রোদের মধ্যে, কেউ যদি যাবে না তো তাকে বলা হতো কেন যাবে না, কে কে আসেনি রে, চারো লিস্ট করা হতো। এইসব আমার মনে হতো না, এটা শিল্পী হতেই পারে না, আমাদের ভেতরেও সেটা নেই। তো কাউকে না কাউকে তো কিছু ধরতে হবে। তো তখন আমি ধরেছিলাম, সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, কিন্তু তখন কিন্তু কেউ আসেনি, 2-1 বাদে কেউ আসেনি কিন্তু তখন। আমি শ্রমিকদার সঙ্গে কথা বলছিলাম ইন্টারভিউতে, শ্রমিকদা বলছিলেন যে এই সিনেমা, থিয়েটার, শিল্পীদের জগৎ, এইখানে কোনো পলিটিক্যাল নিয়ন্ত্রণ থাকবে না, তারা নিজের মতো নিজে কাজ করবে। কিন্তু এইবারে এই ভোটে রুদ্রনীলদা জিতেছেন, রূপা গঙ্গোপাধ্যায় জিতেছেন, পাপিয়া অধিকারী জিতেছেন, পাপিয়া অধিকারী টালিগঞ্জের বিধায়ক হয়েছেন, একাধিক শিল্পী যারা একদম টলিউডের সঙ্গে যুক্ত তারা জিতেছেন। এইবারে টালিগঞ্জের চিত্রটা কেমন হবে? আপনিও আছেন। না, টালিগঞ্জের চিত্র মানে সবাই মিলে একসাথে কাজ করবে। আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি একটা লাইনে আছি যে সবাই যেন কাজ করতে পারে। সবাই তো বিজেপি করছে, মানে বিজেপির পক্ষে যাওয়ার চেষ্টা করে। বিজেপির পক্ষে আসার প্রয়োজনটা আছে কি? না, আমার তো মনে হয় না। সবাইকে দেখাতে হবে না, তারাও খুব ইনসিকিউর রয়েছে অ্যাকচুয়ালি। তারাও তৃণমূলের মতন বিজেপি ভেবে নিয়েছে এরকমই একটা পার্টি। প্রথম একটু ইনসিকিউর লাগবে, কিন্তু যখন আমাদের যারা জিতেছেন, যারা রয়েছেন, তারা যখন
সবার সাথে কথা বলছেন, তো তখন সবাই বুঝতে পারছে যে না, এটা এরকম হবে না। সেখানে সবাই কাজ করবে, সবাই যাতে তাদের সংসার চালাতে পারে, টেকনিশিয়ান থেকে শুরু করে প্রডিউসাররা, পরিচালকরা এবং টেকনিশিয়ানস এবং আমাদের আর্টিস্টরা সবাই যাতে কাজ করতে পারে, সেটার বিষয়ে কিন্তু আমাদের বিশেষ নজর দেওয়া হবে। যদি আপনি মানে প্রি তৃণমূল জমানাতে সেই সময়ও ফেডারেশনের মাথায় যিনি ছিলেন গৌতম চৌধুরী, সিপিএম এর নেতা ছিলেন, ফেডারেশনের মাথায় ছিলেন সেই সময়, মানে দেখুন আপনি মনেও করতে পারছেন না হয়তো সেই সময় এই ধরনের নিয়ন্ত্রণগুলো ছিল না, সেই সময় ছিল না। কিন্তু তিনি সিপিএম এর সক্রিয় কর্মী ছিলেন। আমি তো 2000 থেকে কাজ করেছি 2014 অবধি। আমি 2012-11-তে এসছে, 12 থেকে আমি এই জিনিস 12-13 থেকে প্রচণ্ডভাবে দেখেছি। 13 থেকে এরকম শুরু হয়েছিল, 14-তে সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছিল এবং এই 15-তে এসেই কারণটা হচ্ছে যে পুরোপুরিভাবে মানে কি বলবো, স্টুডিও পাড়ায় রাজনীতিকরণ, রং লাগিয়ে দেওয়া তাদেরকে, যারা কাজ করতে চাও তাদেরকে তৃণমূল করতে হবে, এই জিনিসটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আস্তে আস্তে পুরো সেই মানে কি বলবো, মাকড়সার জালের মতো পুরো ছড়িয়ে গেছিলো। এখন দেখবেন মানে ব্যান করে দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে শিল্পীদেরকে, কোনো সিনেমা হচ্ছে বা কিছু হচ্ছে সেই সিনেমাটা দেখতে দেওয়া হবে না, সেগুলো করা যাবে না। কেন? সেটা কিসের জন্য? এবং সেখানে কোনো রাজনৈতিক মঞ্চতে পুরো অভিনেতা অভিনেত্রীদেরকে লাইন করিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের মুখ দেখে দেখে লোক আনা হচ্ছে। সেইগুলো কেন থাকবে? কালো টাকার কোনো প্রভাব ছিল? নিশ্চয়ই, সেইখানে তো তখন ছিলই। তখন বিভিন্ন ধরনের আমাদের অনেক কি বলে ওটাকে, যেন বিভিন্ন রকম গ্রুপগুলো যেগুলো ছিল, চিটফান্ড গ্রুপ ছিল। চিটফান্ড গ্রুপ তো তখন ওখানে এসে বিভিন্ন সিনেমা করতো বা এই করতো। আচ্ছা, কোনো শিল্পীদের তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি মানে বেশিরভাগ শিল্পীরা কিন্তু ওই এমনই থাকে যে কে কোথা থেকে প্রডিউসার, তার কি কাজ আছে সেটা কি কেউ দেখতে পায়? প্রডিউসার কি প্রত্যেকটা সময় এসে সামনে বসে থাকে? সেটা তো নয়। কে ফিনান্স করছে সেটা তো পরিচালক জানে, বা লাইন প্রডিউসার, যারা এক্সিকিউটিভ প্রডিউসার আছেন তারা জানবে কোথা থেকে কী হচ্ছে। এবং শিল্পীদের সেখানে কাজ নিয়েও তারা গণ্ডগোল হয়েছে, আমি দেখেছি। শিল্পীরা তো কিছুই জানে না। অন্য অনেক কিছু হয়েছে যে সেই চিটফান্ডের সিনেমাগুলো রিলিজই হয়নি, ভালো ভালো ছবি হয়েছে হয়তো, কেউ রিলিজই করতে পারেনি। এবং এগুলো তো ঠিক ছিল না। মানে এগুলোর মাথায় তো দেখুন, এগুলো যারা করেছে সেই সময় তো তৃণমূলই ছিল না, তাদের হাত ছাড়া তো এগুলো হতে পারে না। তো তারা নিজেরাও পয়সা লুটেছে। টাকা কোথা থেকে আসবে সেটাও তৃণমূলের নিয়ন্ত্রণে ছিল। একদম একদম। আপনি দেখছেন না যে জাহাঙ্গীর, যে সে কোথা থেকে সিনেমা করেছে, মানে কোথা থেকে কোথাকার লোক সেখানে যদি ছোট আর্টিস্ট কাজ করে, সে কি জানে কে জাহাঙ্গীর, তার সিনেমাতে আমরা কাজ করবো? আমি তো দুদিকটাই দেখেছি। আমি এদিকটাও দেখেছি অভিনেতা হিসাবে, ওদিক সম্ভবই না। আমাদের প্রতিদিন যাওয়া, প্রতিদিন কাজ করো, পারিশ্রমিক নিয়ে চলে আসো, বা যেটা কন্ট্রাক্টে থাকে সে টাকাটা পেয়ে যাও, বাস। আর কিছু নেই আমাদের পুরো ফোকাস থাকে যে আমি অভিনয়টা ভালো করতে পারছি কিনা, আমি দর্শকের মন জয় করতে পারছি কিনা, আমাদের কাজের ওপর থাকে। কে কোথায় সিনেমা প্রডিউস করছে, আমাকে নিল কিনা দেখবো, আমাকে কোন রোলে নিল। এই মানে এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাতে কি নতুন করে রিভাইভ করবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা? সময় লাগবে, কিন্তু হবে এটুকুই বলতে পারি। কারোর কোনো রকম মানে কোনো প্যানিক, কোনো টেনশন হওয়ার দরকার নেই। আমার কাছেও প্রচুর ফোন আসে, সবাই বলছে, সবাই চাইছে যে না বিষয়টা না, এবার এতদিন ধরে যা চলেছে এবার কিন্তু ঠিক করার দরকার আছে। ডেফিনেটলি ঠিক করার দরকার আছে। দেব যথেষ্ট ভোকাল ছিল তৃণমূলের বিরুদ্ধে, মানে তৃণমূল বলতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোকাল ছিল। তার ভূমিকা কিভাবে দেখেন? নিশ্চয়ই, ও তো অলওয়েজ সিনেমা নিয়ে, রাজনীতিটা বলতে পারবো না, একটা ভুল জায়গায় রাজনীতিতে ছিলেন, কিন্তু সিনেমার জগৎ নিয়ে যে অনেক অলওয়েজ খোলামেলা ছিল। আমাকেও অনেক সময় একদিন আমরা পার্লামেন্টে জিজ্ঞেস করতো যে সিনেমা করবে কিনা, হ্যাঁ ভালো কোনো ক্যারেক্টার নিশ্চয়ই করব। কিন্তু ও জানতো যে মানে বলতাম আমরা, ও জানতো যে সম্ভব নয় সেটা, কারণ আমি পুরোপুরিভাবে রাজনীতির মধ্যে একদম জড়িত ছিলাম। আপনার কি সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কি অন্যতম একটা কারণ হতে পারে যে আপনার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল? না, এরকম কিছু না। কাজ তো তারপরে মানে আমি ইচ্ছে করলে পারতাম 2016 পর চলে যেতে, কিন্তু আমার মনে হয়নি যে আমি ওটাকে খুব মিস করছি, সেটা আমার কখনোই মনে হয়নি। রাজনীতির এত বড় জায়গা, এত কিছু কাজ করার আছে, আর সংগঠনের কাজ করাটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। প্রচুর মানুষ, আমাদের এত মানুষ আসে,
এবং তাদের সাথে আন্তরিকভাবে হৃদয়ের সঙ্গে সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যায়। এতগুলো বছর ধরে আছি না, তো আমার কখনো মনে হয়নি, মিস করিনি আমি। কিভাবে সামলান পরিবার, সংসার, তারপর নিজের জগৎ, রাজনীতি? মুশকিল তো হয়, পরিবারের প্রতি একটু তো অবহেলা হয়েই যায়, কিন্তু ছেলে বড় হয়ে গেছে, সবই বড় হয়ে গেছে, আমার ওই দিকটায় কোনো অসুবিধা হয় না। আমিও রাজনীতিতে বড় হয়েছি, তো আমার ছেলেও বড় হয়েছে, আমরা দুজনে একসাথে বড় হয়েছি আর কি। তো ওদিকটাতে একটু কম সময় দেওয়া হয়, কিন্তু পুরোপুরিভাবে রাজনীতির এখন জায়গাটা অনেক বেশি শক্ত, কেননা আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা যেভাবে রাস্তায় নেমে রাজনীতি করেছি, যেভাবে কাজ করেছি, যেভাবে আমরা কথা বলেছি, আজকে আমরা পাওয়ারে এসেছি, আমাদের রোলটা কিন্তু বদলে গেছে, এবং এই রোলটাকে ধরে রাখা কিন্তু অনেক বেশি শক্ত আমার মনে হয়। যা খুশি আমরা করতে পারবো না, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের মুখের ভাষা, আমাদের অ্যাটিটিউড, আমাদের মনে হবে প্রত্যেকটা মানুষ, এই যে আপনি বসে আছেন, আপনিও আমাকে দেখছেন যে আমি কি দেখছি এখন, ক্ষমতায় আসার পর আমার ভেতরে সেই ঘামটা চলে এসেছে কিনা সেটা দেখছেন। তো সে আমাদের প্রত্যেকের রাখার দায়িত্ব, এবং আমরা যথেষ্ট, আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী, উনিও খুব মাটির মানুষ, সবাই, আমরা সবাইকে বলি যে না, এখন আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে, এবং পুরো এতগুলো জনতা নিয়ে আমাদের এদিকে সরকার আর একদিকে সংগঠন, দুটোকে একসাথে নিয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে এই আমাদের যে ক্ষমতা এতদিনে মানুষ আমাদের দিয়েছে, সেটাকে যেন আমরা যত্ন করে রাখতে পারি। সাংসদ হয়ে দিল্লি যাওয়ার পরে প্রথম যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো, কথা বলার সুযোগ হলো, কি তার অভিজ্ঞতা, কি দেখলেন, কি বললেন, কিভাবে উপলব্ধি হলো, এবং ওই মানুষটাকে কিভাবে দেখলেন? ওই মানুষটা একদম অন্যরকম, একটা একটা অরা আছে, মানে কথা বললে মনে হবে একটা, মানে আমি যতবারই কথা বলেছি, ওনার চোখের দৃষ্টি, মানে যেভাবে কথা ফেস টু ফেস আমরা কথা বলেছি অনেকবারই, কিন্তু একটা অরা আছে, একটা আলাদা একটা মানে কনফিডেন্সটা আছে, এবং অলওয়েজ মানে উৎসাহ দিয়ে এসছেন, হো জায়গা, ভালো করে সংগঠন করুন, ভালো করে কাজ করুন, মানে এটা অলওয়েজ বলে এসছেন, এটা আমি দেখেছি। এবং উনি ভীষণ মনে রাখেন। আমি প্রথম, আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল 2015-তে দক্ষিণেশ্বরের মন্দিরে, তখন আমি গেছিলাম, এবং আমার ছবিও আছে পুরনো। তো উনি আমাকে বলছেন 2015-তে, আমি তো বলিনি, তো 2015-তে দক্ষিণেশ্বর মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে দেখা হয়েছিল। আমি তো মানে বললাম যে ধন্যবাদ, আপনি মনে রেখেছেন। এত স্ট্রং স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, তো অনেকবারই দেখা হয়েছে কাজের সূত্রে, মানে যখন আমি এমপি ছিলাম, তারপরেও আমাদের এখানে, এবারেও আমাদের লাস্ট 29-এর ইলেকশনের 27 তারিখ আমাদের একটা সভা ছিল বনগাঁতে। তো আমি দুটো প্রাইম মিনিস্টার র্যালি দেখছিলাম বনগাঁতে, ব্যারাকপুরে। তো বনগাঁতে দেখা হলো, পরপর দুদিন ছিল। তো আমি বসেছিলাম, তো ডাকলো, বললো বসুন, আমি ওদিক থেকে চেয়ার নিয়ে এসে বসলাম। বললো কীরকম মনে হচ্ছে? আমি বললাম স্যার সুনামি মুঝে লাগ রা হ্যায়। তো বলছে আচ্ছা, তো খুব হাসছিল। তো কোন কোন জিনিস মনে হচ্ছে যে বাংলার মানুষ নিচ্ছে? তো আমি বলছিলাম যে মহিলাদের যে এতদিনের একটা সুরক্ষা, এই যে ভয় আউট, ভরসা ইন, এই জিনিসটা, তারপর চাকরি থেকে শুরু করে শিল্প, অনেক কিছু এক্সপেকটেশন আছে, আর বিজেপি করতে পারে। আর তখন প্রচুর মানুষ এসছে বনগাঁতে, মানে 70,000 মতন আমি ওটাতে ছিলাম। এত বড় মাঠ, কি করে আসবে মানুষ? মানে এমনি মানুষ চলে এসছে ইলেকশনের একদিন আগে, লাস্ট 27 তারিখ ছিল। তো উনি খুব খুশি হয়েছিলেন, তো দেখেছিলেন, তা বলেছিল যে জিতুক, বাস এই আশীর্বাদ করি সবাই জিতে আসুক। এতজন প্রার্থী হলেন, এতজন জিতলেন, মন্ত্রী হলেন, আপনি এবারে প্রার্থী হলেন না কেন? না, আমি অলওয়েজ বলেছিলাম আমি সংগঠনের কাজ করব। আমি কারণ আমাদের এই পার্টিটাকে চিনতে মানুষের অনেক সময় লাগবে। সবাই এতদিন ধরে টিএমসি দেখে এসছে, তো টিএমসির মতো এই পার্টি নয় যে বিধায়ক, এমপি এটা নিয়ে চলবে। দেখেছেন যে পার্টি শেষ মানে সব শেষ হয়ে গেছে, কিন্তু সংগঠন, এই যে টিএমসি যেদিন হেরে গেছে সেদিন সব শেষ। কিন্তু ওই বিধায়ক আর 29টা সাংসদ এবার কী করবে? লোকই তো নেই সঙ্গে। আমাদের সেটা না, আমাদের একটা স্ট্রং সংগঠন আছে, এবং এই সংগঠনটা কিন্তু 365 ডেজ আমাদের চলে, 7 দিন 24 ঘন্টা আমাদের এই সংগঠনটা চলে। প্রত্যেকের মানে ইনভলভমেন্ট আছে।
আমাদের রেগুলার আমাদের সারা দেশেই এখন আমাদের 12 ইয়ার্স অফ মোদিজির একটা কাজ চলছে, আমাদের শুরু হয়েছে। এটা আমাদের 1 মাস ব্যাপী চলবে। অনেক কাজ, সমাজের কাজ, বৃক্ষরোপণ থেকে শুরু করে স্বচ্ছতা, মানুষের সঙ্গে জনসংযোগ অভিযান। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা যারা রয়েছে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করছে। এখন সেখানে আমাদের এমএলএ, আমাদের মন্ত্রী, আমাদের সাংসদ সেগুলোর মধ্যে যুক্ত হবে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা আসবে। তো এটা একটা বড় কাজ। আমি এই কাজটা করতে আমার ভালো লাগে। আমিও জেনারেল সেক্রেটারি আছি, তো সংগঠনের কাজ করতে আমার নিজস্ব ভালো লাগে বলে আমি বলেছিলাম আমি এই কাজটাই করব। দিদি, আমার একদম শেষ প্রশ্ন, আপনি 3 জন ন্যাশনাল প্রেসিডেন্টকে দেখেছেন, অমিত শাহ, তারপর জেপি নাড্ডা এবং নীতিন নবীন। এদের 3 জনের মধ্যে কিভাবে আপনি দেখেন 3 জনকে? অমিত শাহজি তো মানে অ্যাজ এ প্রেসিডেন্ট বলছি, পার্টির প্রেসিডেন্ট হিসেবে আপনি কিভাবে দেখেছেন? অমিত শাহজি তো মানে আলাদা, মানে ওনাকে তো এখন মানে কি বলবো, আমরা অন্যভাবে দেখি। মানে পুরোপুরিভাবে বেঙ্গলের রাজনীতিতে 2019-এর আগে থেকে, 18 থেকে বলবো, যে টানা যে আমরা দেখে আসছি এখনো পর্যন্ত, তো উনি তো মানে সর্বে সর্বা। যেভাবে উনি সবাইকে মানে আমাদেরকে অ্যাডভাইস দিয়ে ট্রেনিং, মানে পুরোটাই কিন্তু ওনার কাছ থেকে, ওনার যা আছে, মানে উনি হচ্ছেন মানে সুপার ডুপার চাণক্য আমি বলবো রাজনীতিতে। আমরা যেখানে আমাদের চিন্তাভাবনা শেষ হয় সেখানে ওনার শুরু হয়, এরকম একটা মানুষ। বৈঠকগুলো যে হতো তাতে কখনো মানে বকাটকা দিয়েছেন যে কোনো কাজ হয়নি বা কোনো স্ট্র্যাটেজি সেই মতো ফলো হচ্ছে না? আমার সাথে আমাদের, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি বলছি না, নিশ্চয়ই 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 এরকম ভাবে আমাদের একটা সুন্দর সিস্টেম আছে এখানে। আমরা যেরকমভাবে স্কুল কলেজ পাঠশালায় যেরকমভাবে পড়াশোনা, ওরকম একটা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদেরকে শেখানো হয়। আমরা 2015 থেকে কত প্রশিক্ষণ করেছি, 3 দিনের ট্রেনিং ক্যাম্প যেরকম হয়, এত প্রশিক্ষণ করেছি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের বিজেপি, নিঃশ্বাসে প্রশ্বাসে রক্তে রক্তে আমাদের বিজেপি ঢুকে গেছে, যে কেমন হওয়া উচিত, কেমনভাবে কথা বলা উচিত, কি করা উচিত, কার পরিপ্রেক্ষিতে কি কথা বলা উচিত, সেগুলো শিখে গেছি। আমরা এইভাবে সবাইকে কানেক্ট করতে পারি, এটাই শেখাটা হচ্ছে তার আসল মূল বিষয়, যে বিজেপির একটা কার্যকর্তা হওয়া। মানে এই বিজেপির কার্যকর্তা যে ওনারা তৈরি করছেন, এরাই তো আজকে সমাজ চালাচ্ছে, এরাই তো আজকে দেশের মধ্যে রয়েছে। তো এটা অনেক আলাদা জিনিস আছে। এবং তার সঙ্গে সঙ্গে জেপি নাড্ডাও খুব ভালো মনের মানুষ, প্রচণ্ড ভালো মনের মানুষ, ভীষণ শান্ত, হাসি খুশি কথা বলা দেখেছি ওনাকে। যতবার গেছি ততবার মানে অলওয়েজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো। আমি পার্লামেন্টেও দেখা হয়েছে। আর নীতিন নবীনজিও তো একদম নতুন এসছেন আমার সঙ্গে, এবারে দেখা হয়েছে 2-3 বার কথা হয়েছে, খুব কমই কথা হয়েছে। তো মানে ওনাকে তো এখনো আমাদের কাজের এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু এই জায়গায় উনি এসেছেন। এবং এটা ভাবায় যে আপনার থেকেও বয়সে কনিষ্ঠ কেউ এরকম একটা রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি। হ্যাঁ, এটা দেখুন আমাদের বিজেপিতে এটা হতেই পারে, কখন কে আসবে না আসবে সেটা সম্পূর্ণ, এইটাই হচ্ছে আমাদের দলের বৈশিষ্ট্য, পার্টি উইথ এ ডিফারেন্স। এরকম না যে এরপরে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকম কিছু নেই। কোথা থেকে কি আসবে না আসবে, এবং সবাইকে সুযোগ দেওয়া। সব কার্যকর্তার মনের মধ্যে কিন্তু স্বপ্ন থাকতেই পারে, এবং সে কোথা থেকে যদি কাজ ভালো করে করে, নিষ্ঠা সহকারে কাজ করে, তো সে যদি কোথা থেকে কোথায় চলে যাবে সে নিজেই জানে না। তো তারও মানে সেও এগোতে পারবে আর কি, ইমপ্রুভ হবে। তো নীতিন নবীনজির সঙ্গে মানে খুবই অল্প সময় কথা হয়েছে, এবং এত নমনীয় ওনার ব্যবহার দেখেছি, ভালো লেগেছে, খুবই ভালো। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, কাকে কোন জায়গায় রাখবেন? 1 2 3 যদি বলি। না, দিলীপ দার সঙ্গে তো আমার শুরু থেকেই কাজ। 15-তে উনিও এসেছেন, 15-তে আমিও এসেছি, তো শুরু থেকে দিলীপ দার সঙ্গে পথ চলেছি। সুতরাং দিলীপ দার নেতৃত্বে পথ চলেছি আমি, আমার যতটুকুনি কাজের মধ্যে গেছে। সুকান্ত মজুমদার, ওর সাথে 2021-এর থেকে আমি পরপর তৃতীয়বার জেনারেল সেক্রেটারি। সুকান্ত মজুমদারের সাথে আমি জেনারেল সেক্রেটারি কাজ করেছি, যখন যা ওর প্রয়োজন মনে হয়েছে যে এটা লাগবে বা লাগবে, সবসময় থেকে সেটার সাথে একসঙ্গে। সুকান্ত একটু বেশি পলিশড নাকি? হ্যাঁ, না, কাজ করেছি ওর সাথে, অসুবিধা নেই, খুব ভালো কথা বলতে পারে একদম। আমরা একসঙ্গে ইউনিসে জিতেছিলাম, তো একদম সুন্দরভাবে কাজ করেছে। শ্রমিকদা তো মানে অ্যাডভাইস করা, গাইড করা, পুরনো শ্রমিকদার কাছ থেকে যখনই বুঝেছি তখন পুরনো গল্প শুনেছি, এত বছরের রাজনীতির গল্প, এত কিছু ঘটনা, এগুলো তো আমরা অনেকেই এখন জানি না সেটা, এবং সেটা শ্রমিকদার কাছ থেকে শোনা, এবং শ্রমিকদার গাইডেন্সে এখন চলছি। যেভাবে শ্রমিকদার দলকে একদম
একটা বার্তা দিচ্ছে দেখছি আমরা, যে সে তো খুব ভালোই দিচ্ছে না, মানে একদম যে জিতেছো বলে যে মানে আমরা হাওয়ায় উড়বো এটা নয়, জিতলে অনেক বেশি দায়িত্ব আমাদের বেড়ে যায়, অনেক আমাদের ঠিকঠাকভাবে আমাদেরকে থাকা উচিত। এদেরকে 1, 2, 3 নম্বর যদি রাখতে বলি তাহলে কিভাবে সাজাবেন? না, এরকমভাবে সাজানোর কিছু নেই। আমাদের এখানে একটা চেয়ার আছে আমাদের, যে সভাপতি রাখা হয়, কিন্তু মানুষ হিসাবে চেয়ারটাকে যদি আমরা সরিয়ে দিই, মানুষ হিসাবে সবাই কিন্তু একই, আমরা একটা পরিবার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ সময় দিলেন। আমাদের এই পডকাস্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।